সকালবেলা বরযাত্রীতে ভরা একটা বাস গ্রামে এলো। এক এক করে সব বরযাত্রীরা গাড়ি থেকে নেমে নিজেদের বাড়িতে চলে যায়, কিন্তু গজেন্দ্র তার নতুন বউ, মা বাবা আর বোন বাসেতেই বসে থাকে। আমরা কি বাসেই বসে থাকবো? আমি আমার শ্বশুর বাড়ি দেখব। এই শুনে সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো, কিন্তু কিছুই বলল না। আপনারা কিছু বলছেন না কেন? আমি আমার শ্বশুর বাড়ি দেখব। চলো না, আমরাও বাস থেকে নামি। বৌদি, এই বাসই তোমার শ্বশুর বাড়ি, আমাদের কোনো ঘর নেই। এই শুনে মমতার পায়ের নিচে মাটি সরে যায়। ওদের কাছে যখন বাস ছিল, তাহলে বাড়ি কেন নেই? আর এখন কি মমতা সারা জীবন বাসেই কাটাবে? আসল ঘটনাটা কি, এটা জানতে গেলে আমাদের একটু পিছনে যেতে হবে। কয়েক বছর আগে গজেন্দ্র রামপুর গ্রামে তার মা বাবা আর বোনকে নিয়ে একটি মাটির বাড়িতে থাকত, আর সে একজন বাস ড্রাইভার ছিল। চলে এসো রামপুরবাসীরা, চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। রামপুর যাবে তো? আরে কাকু, তুমি কালা নাকি? চিৎকার করে করে বলছি, শুনতে পাচ্ছ না? তোমরা ড্রাইভাররা কি ঠিকভাবে কথা বলতে জানো না নাকি? আমি তো শুধু একবার জানতেই চাইলাম। তাড়াতাড়ি বাসে বসো, বাস এক্ষুনি ছেড়ে দেবে। কি জীবন রে ভাই, কন্ডাক্টর আর বাস ড্রাইভার সবই আমি। এই বলেই সে বাস চালু করলো, আর কিছুক্ষণের মধ্যেই রামপুর গ্রামে পৌঁছে গেল। চলো, রামপুর চলে এসেছে। এরপরে সবাই বাস থেকে নেমে গেলে গজেন্দ্র বাসটাকে নিজের কুঁড়েঘরের পাশে দাঁড় করালো, আর ও ঘরে গেল। ঘরে গিয়ে দেখলো যে ঠাকুরমশাই এসেছে। আরে ঠাকুরমশাই আপনি? কিন্তু আমরা তো কোনো পূজা আর্চা করবো না, তাহলে আপনি? বাবা গজেন্দ্র, আমি পুজোর জন্যে নয়, আমি তোমার জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি। এখন তো তুমি বাস ড্রাইভার হয়ে গেছো, এবার তো বিয়ে করে নাও, এরপরে তো তোমার বোনেরও বিয়ে দিতে হবে। পুরোহিত মশাই, আমি এই বাসের মালিক না, আমি এই বাস ভাড়াতে চালাই। বাবা, তোর থেকে গরিব ছেলেরাও এই গ্রামে বিয়ে করেছে। আমরা চাই বেঁচে থাকতে থাকতে তোদের ভাই বোনদের বিয়ে দিয়ে যেতে। মা বাবা, তোমরা সবসময় এইরকম ভাবেই বলো, আর আমি তোমাদের কথা শুনেও নি। ঠিক আছে পণ্ডিত মশাই, চলুন বাসে গিয়ে বসুন, এক্ষুনি যাব আমরা মেয়ে দেখতে। আরে বাবা, তোমার তো দেখছি অনেক তাড়া, দাঁড়াও রাতটা কাটুক তারপর যাব। আরে পণ্ডিত মশাই, আমি একজন ড্রাইভার মানুষ, না জানে কখন সময় পাবো, তাই মেয়ে দেখতে এক্ষুনি চলুন। এই বলে সে সবাইকে জোর করে বাসে বসালো আর মেয়ে দেখতে গেল। মেয়ের নাম মমতা ছিল। দুই পরিবারেরই একে অপরকে পছন্দ হয়, আর ওই দিনই বিয়ের ঠিক হয়ে যায়। আস্তে আস্তে গজেন্দ্রর বিয়ের কথা গোটা গ্রাম জানতে পারে, আর গ্রামের সবাই ওকে খুব ভালো করেই চিনত। আর এই খবর গ্রামের প্রধানের কাছেও গেল। মুন্সি, শুনলাম কালকে নাকি গজেন্দ্র বিয়ে করতে যাচ্ছে। প্রধান মশাই, আপনিও নাকি বলেন না? বেচারা তো বিয়ের কার্ড দিয়েই গেল, আমাদেরও তো যেতে হবে। যখন বিয়েই হবে না, তখন বরযাত্রী কি করে যাব? মানে ঠিক বুঝলাম না প্রধান মশাই। এই মুন্সি, মনে আছে অনেক বছর আগে যখন গজেন্দ্র কিছুই করতো না, তখন একবার ওর মার শরীর খারাপ হয়েছিল, আর ও আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছিল, সেটা এখনো শোধ দেয়নি। এখন তো বাস ড্রাইভারও হয়ে গেছে, বিয়েও করতে যাচ্ছে, তার মানে অনেক পয়সা নিশ্চয়ই হয়েছে ওর। এই সুযোগ, বিয়ের আগে ওর কাছ থেকে পয়সাটা নিতে হবে, নাহলে তো বিয়ের পরও দিতেই চাইবে না। এই সুযোগ। আর বাবু, এই কাগজে তো এটাও লেখা আছে যে ও সময় মতো ধার শোধ না করতে পারলে ওর বাড়ি ঘর সব আপনার হয়ে যাবে। বলছিলাম, তা আপনি বললে আজকেই নিয়ে নিই, কি বলেন? চল, আজকে বিকেলে আমি তোর সাথে ওর বাড়ি যাব। যদি ও টাকা পয়সা শোধ করে দেয় তাহলে তো ভালো, আর না হলে ওর বাড়িঘর সব নিয়ে নেব। সন্ধেবেলা গজেন্দ্র যখন বাস চালিয়ে বাড়িতে এলো, তখন গ্রাম প্রধান আর মুন্সি ওদের বাড়িতে এলো। দেখো গজেন্দ্র, এখনো অবধি আমরা তোমাকে কিছু বলিনি, কিন্তু আমাদের এগ্রিমেন্টের আজকে শেষ দিন। হয় তুমি ভালোই টাকা দিয়ে দাও, না হলে তোমার বাড়ি জমি সব আমার। প্রধান মশাই, এত টাকা আমি এখন একসাথে দিতে পারবো না, সবে আমি 6 মাস আগে বাস চালানো শুরু করেছি, বিয়ের পর আস্তে আস্তে আপনাকে সব দিয়ে দেবো। কিন্তু এই কাগজে আজ অবধি সময় ছিল তোমার, তাই টাকা পয়সা না থাকলে বাড়ি খালি করো। প্রধান মশাই, আমরা সমস্ত গ্রামবাসীরা এক পরিবারের মতো থাকি, আমাদের এইটুকু তো ভরসা করুন। পরিবার ভাবি বলেই তো এতদিন আপনাদের কিছু বলিনি। আর আইন কানুন বলেও তো একটা জিনিস আছে নাকি? হয় পয়সা শোধ করে দাও, নাহলে আজ রাতের মধ্যেই আমরা ঘর খালি করিয়ে নেব। মুনিম, কি বলো, আরো 2 ঘন্টার সময় দিয়ে দিই? চলো। এই বলে গ্রাম প্রধান আর মুন্সি ওখান থেকে চলে যায়, আর গজেন্দ্রের পরিবার চিন্তায় পড়ে যায়। দাদা, কাল যে তোর বিয়ে,
আজকে যদি বাড়িটা হাতছাড়া হয়ে যায় তোর বিয়েটাও তো ভেঙে যাবে। আর হলো ঠিক এটাই। 2 ঘন্টা পর প্রধানের সব লোকজন এলো আর ওদের সমস্ত জিনিসপত্র ঘর থেকে ছুঁড়ে ফেলে দিল। এরপর গোটা পরিবার সমস্ত জিনিসপত্র নিয়ে বাসে এলো আর গ্রাম থেকে চলে গেল, কারণ এছাড়া ওদের কাছে আর কোনো রাস্তা ছিল না। এরপর গজেন্দ্র বাসে করেই বরযাত্রী নিয়ে বিয়েতে গেল আর বিয়ে করে ফিরে এলো। ও এই ব্যাপার, চিন্তা নেই, এখন আমিও তোমাদের পরিবারের অংশ, সুখেও দুঃখেও। এরপর ওরা বাসেই থেকে গেল। পরের দিন, এই বাসটা তো আমার না, আর উপার্জনের জন্য আমাকে বাস চালাতে যেতেই হবে, না হলে যে মালিক বাসটাই কেড়ে নেবে। তুমি বাস নিয়ে যাও, আমরা সবাই জঙ্গলেই থাকবো। বৌমা, তুমি তো বুদ্ধিমতী মেয়ে, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এক্ষুনি বাপের বাড়ি পালিয়ে যেত। সত্যি বৌদি, তুমি খুবই ভালো। ওই দিন থেকেই গজেন্দ্র দিনে বাস চালাতো আর রাত্রিবেলায় ওই বাসটাকে জঙ্গলে নিয়ে আসতো। অনেকদিন পর্যন্ত এইভাবেই চলতে লাগলো। তারপরে একদিন বাসের মালিক বলল, গজেন্দ্র, এখন আমি বাস পার্কিং এর জন্য প্লটটা কিনে নিয়েছি, তাই এখন থেকে বাস চালানোর পর রাত্রে তুমি এখানেই বাসটা পার্কিং করে দিও। এই শুনে গজেন্দ্র খুব চিন্তায় পড়ল, কারণ বাসটাই তো এখন ওর ঘর ছিল। তাই গজেন্দ্র সব কথা তার মালিককে বলে। মালিক, আমার সদ্য বিয়ে করা বউ বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, হয়তো আমি বাস না নিয়ে গেলে রাত্রে ওরা থাকবে কোথায়? গজেন্দ্র, তোমার সাথে এত বড় একটা ঘটনা হয়ে গেল, বিয়ের রাতেই ওই প্রধান তোমার বাড়ি ঘর সব নিয়ে নিল আর তুমি আমাকে জানাওনি। তুমি আমার পরিবারের মতো। তুমি আসার পর আমি 2টো বাস থেকে 4টে বাস করে ফেলেছি। আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি নিয়ে গিয়ে ওই টাকা ওই প্রধানের মুখে মারো আর নিজের বাড়িঘর নিয়ে নাও। মালিক, আপনি যে আমার কাছে ভগবান, জানি না কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো। এতে ধন্যবাদ জানানোর কিছু নেই, এই পয়সা তুমি আমাকে ফেরত দেবে ধীরে ধীরে। যাও, এখন গিয়ে নতুন বউকে তার শ্বশুর বাড়িতে নিয়ে এসো, আর খুব তাড়াতাড়ি টাকা জমিয়ে নিজের বাড়িটাও ঠিক করে তোলো, আর তারপর তুমিও একটা বাস কিনে ফেলো। আমি চাই না যে আমার প্রত্যেক ড্রাইভার সবসময় ড্রাইভারই থাকুক। ওই রাতেই গজেন্দ্র প্রধানকে টাকা দিয়ে বাড়িটা ছাড়িয়ে নিল, আর গজেন্দ্র তার পরিবারকে নিয়ে আবার নিজের বাড়িতে হাসি খুশিভাবে থাকতে লাগলো। অদিতি, ও অদিতি, এদিকে আয় না মা, আমি আটাটা মেখে রেখেছি, রুটিগুলো করে নে, তোর বাবা তো আসার সময় হয়ে গেল। কি মা, আটাটা আমি মেখে রাখতাম, রোজ রোজ আমাকে কেন রুটি করতে বলো? যাতে শ্বশুর বাড়িতে গিয়ে আমাদের নাক না কাটা যায়। আটা তো তুই ঠিকঠাক মেখে নিস, কিন্তু এখনো পর্যন্ত গোল করে রুটি বেলতে পারিস না, তাই রোজ রোজ করলেই তো ঠিক পারবি। উফ, রান্নাঘরে কি সাংঘাতিক গরম মা, তার উপরে গ্যাসের সামনে দাঁড়িয়ে এত রুটি করতে হবে। উফ, অতগুলো মানে? বাবা খাবে 4টে, আমি খাবো 3টে, আর তুই খাবি 2টো, মাত্র তো 9টা রুটি। 9টা রুটি কি কম মা? না না, আমি এত রুটি করতে পারবো না, কিছুদিন আগেই তো আমি ফেসিয়াল করিয়েছি মা, এই গরমে দাঁড়িয়ে রুটি করলে আমার গালে তো পিম্পল এসে যাবে। হে ভগবান, এখনকার মেয়েদের যে কি হয়েছে কে জানে। আর আমাদের সময়কে দেখো, এক একদিন 40টা করে রুটি করতে হতো যখন জয়েন্ট ফ্যামিলি ছিল। আর এই মেয়ে কি বলে? হ্যাঁ, সেটা তো তুমি পারবেই, কারণ তোমার শ্বশুরবাড়ি পাহাড়ের মাঝখানে ছিল, যেখানে গরম ছিল না। তারপরে স্নোফলসের মজা, আহা কি দারুণ হবে ওখানে থাকতে। তোর যদি এটা মনে হয় তাহলে ঠিক আছে, কালকেই তোর মাসিকে বলছি ওই পাহাড়ের মধ্যেই তোর শ্বশুরবাড়ি খুঁজে দিতে। আরে মা, এটা তো দারুণ আইডিয়া, এটা আগে আমার মাথায় আসেনি কেন? দারুণ বললে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি মাসিকে কল করে একটা কথা বলো, শ্বশুরবাড়ি যেমনই হোক, কিন্তু শর্ত আমার একটাই, ছেলে ওখানকার বাসিন্দা হতে হবে আর তার ঘর থাকবে একদম টপে, একদম পাহাড়ের চূড়ায়, যেখানে সবথেকে বেশি স্নোফলস হয়। সত্যি মা, এরকমটা হলে দারুণ মজা হবে। স্নোফলসের জন্য আর ছুটি নিতে হবে না, আর এই গরমেও কষ্ট পেতে হবে না। ঠিক আছে মা, তাহলে তুমি রুটি বানাও আর আমি ভাবি আমার বিয়ের রিসেপশনে আমি কি ড্রেস পরবো। ওহ কি মজা। এই বলে অদিতি হাসতে হাসতে নিজের ঘরে চলে গেল। কি হবে এই মেয়ের, একদম পাগল। যাই বাবা, রুটিগুলো বানিয়ে নি, ম্যাডাম তো চলে গেলেন নিজের শ্বশুরবাড়ির স্বপ্ন দেখতে। আরে কে যাচ্ছে শ্বশুরবাড়ি, তুমি না আমি? কি বলো? আরে আমার কোথাও যাওয়ার মন নেই, না নিজের শ্বশুরবাড়িতে, না তোমাকে কোথাও পাঠাতে। তোমার মেয়ের মাথায় তো এখন ভূত চেপেছে, ও বিয়ে করলে পাহাড়েই বিয়ে করবে।
ওর নাকি উঁচু পাহাড়েই শ্বশুর বাড়ি চাই। এবার তুমি তোমার মেয়েকে বোঝাও যে পাহাড়ে থাকতে কতটা কষ্ট হয়, কত কষ্ট পেয়েই না আমরা পাহাড় ছেড়েছি। আমাদের সময়টা আলাদা ছিল বিভা। এখন পাহাড়ও অনেক উন্নত হয়েছে, ওখানকার জীবনযাত্রা অনেক উন্নত হয়েছে। আরে যতই পরিবর্তন হোক না কেন, এখানকার মতো সুবিধা তো আর ওখানে নেই। আরে এ কি, আবার হঠাৎ করে তোমার মত বদলে গেল কেন? তোমার কথাতেই তো আমরা জয়েন্ট ফ্যামিলি ছেড়ে দিল্লিতে শিফট করেছি। বিভা, দিল্লি আসাটা আমাদের প্রয়োজন ছিল। তোমারও ওখানে ভালো লাগছিল না, আর দিল্লিতে আমাকে ভালো স্যালারি অফার করছিল। আর সত্যি বলতে কি, মনে হচ্ছে বিভা মায়ের শ্বশুরবাড়িটা পাহাড়ই হবে। হ্যাঁ, পরিষ্কার করে বলো না কি ব্যাপার। আরে আজকে অফিসে লাঞ্চ করার সময় দাসবাবুর সাথে কথা হচ্ছিল, তখনই উনি আমাদের মেয়ের জন্য একটা সম্বন্ধের কথা বললেন। ছেলে ওনার আত্মীয়, ছেলের বাড়ি কাশ্মীরে, একদম পাহাড়ের মাঝখানে। পরিবারটাও খুব বেশি বড় নয়, মা বাবা, এক ছেলে এক মেয়ে। ছেলে গিরিশের সাথে আমাদের মেয়ের বিয়ে হবে, আর মেয়ের বিয়ে আগেই হয়ে গেছে। পরিবারটা তো ভালোই, কিন্তু কাশ্মীর এত দূরে অদিতিকে কি করে পাঠাবো? তুমিও তো চিন্তা করো না গো, এটা ভগবানের ইচ্ছে। না হলে যখন অদিতির পাহাড়ে বিয়ে করার ইচ্ছা হলো, তখন কি এই সম্বন্ধটা আসতো? যাও, তুমি গিয়ে মেয়ের সাথে কথা বলো। বিভা গিয়ে অদিতিকে তার এই সম্বন্ধের কথা বলে, আর কাশ্মীরের নাম শুনে অদিতি এক কথাতেই রাজি। আরে মা, এত ভাববার কি আছে? কাশ্মীরে হবে আমার শ্বশুর বাড়ি। তুমি একদম ভেবো না, ঝটপট হ্যাঁ বলে দাও মা। ওয়াও, কি মজা! একবার ঠান্ডা মাথায় ভেবে নে মা, আমি পাহাড়ে থেকেছি, তাই জানি ওখানে থাকতে কতটা কষ্ট। পাহাড়ি জায়গায় 2-4 দিন ঘুরে আসা আর ওখানে সারা জীবন কাটানো, দুটোর অনেক পার্থক্য মা। আরে মা, তুমি এত চাপ নিও না। তুমি না অনেক গভীরে চলে যাও, বাবা ঠিকই বলে। তুমি না ওদের তাড়াতাড়ি হ্যাঁ বলে দাও, না হলে ওরা অন্য কাউকে পছন্দ করে নেবে। আরে দাঁড়া, একবার ছেলেটার ছবিটা তো দেখে নে। আরে মা, ছবি টবি দেখার দরকার নেই, বাবা তো দেখেছে। বাবার পছন্দ মানেই আমার পছন্দ। আর মা, কাশ্মীরের সুন্দর পরিবেশে আমি সবসময় থাকতে পারবো, এর থেকে বেশি আর কি চাই? অদিতি নিজের বিয়ে আর শ্বশুরবাড়ি নিয়ে খুবই এক্সাইটেড ছিল। কিছুদিনের মধ্যেই গিরিশ আর অদিতির বিয়ে হয়ে যায়, আর অদিতি খুশি মনে কাশ্মীরে তার শ্বশুরবাড়িতে চলে আসে। কিন্তু তারপর অদিতি মা, যাও সবার জন্য গরম স্যুপ বানিয়ে আনো। কিন্তু মা, 1 ঘন্টা আগেই তো সবাই একসাথে কফি খেলো। এটা কাশ্মীর বাবা, এটা তোমার দিল্লি না। এখানে ঠান্ডা থেকে বাঁচতে গেলে কিছু সময় অন্তর গরম পানীয় খেতে হয়। তাই প্রথমে সবাই কফি খেয়েছে, এবার গরম স্যুপ খাবে। এর কিছুক্ষণ পর সবার জন্য আদা দেওয়া চা বানিয়ে ফেলো, ঠিক আছে? এটা ছিল অদিতির শ্বশুরবাড়ি, তার উপরে কাশ্মীরের ঠান্ডা। এখানে অদিতির বাপের বাড়ির কোনো অজুহাত চলবে না। তাই ইচ্ছে না থাকলেও কিছু সময়ের ব্যবধানে ওকে সবার জন্য গরম পানীয় কিছু বানাতেই হতো। এই যা, এটা যে পুরো ঠান্ডা হয়ে গেল অদিতি। আরে আমি তো এইমাত্র বানিয়ে আনলাম, এর মধ্যে ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ মা, এখানে এমনটাই হয়। যাও আবার গরম করে নিয়ে আসো, আর এবার কেটলি করে আনবে, তাতে তাড়াতাড়ি ঠান্ডা হবে না। আস্তে আস্তে অদিতি এই পাহাড়ি জীবনে সাইড এফেক্ট বুঝতে পারলো, আর সেটা বুঝতে পারলো যে পাহাড়ি জীবনযাত্রা আর এখানকার খাবার দাবার ওর বাপের বাড়ি থেকে সম্পূর্ণ আলাদা। ওহ, কি ঠান্ডা গো! এই কারেন্ট কখন আসবে গো? ওহ, একবার যখন গেছে, ও আরামায়েশ করেই আসবে। হ্যাঁ, এটা তুমি কি বলছো গো? হিটার ছাড়া তো আমি বাঁচবই না ঠান্ডায়। আচ্ছা শোনো না, আমাদের কাছে ইনভার্টার আছে তো, ওটা চালাও। হ্যাঁ আছে তো, কিন্তু সেটা আমরা খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখি। এই সামান্য ঠান্ডাতে চালিয়ে লাভ নেই। কি খারাপ সময়? এর থেকে খারাপ সময় কবে আসবে গো? দেখো না, আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। বুঝতে পারছি, এখানকার ঠান্ডার অভ্যাস নেই তো, তাই এমন হচ্ছে। তুমি এক কাজ করো, এই ব্ল্যাঙ্কেটটা গা দিয়ে শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। আর পরের দিন কি সকাল 11টা বেজে গেল, এখনো সূর্য উঠল না। সূর্য ওঠার আশা তো ছেড়েই দাও বৌমা, এটা ডিসেম্বর মাস, এখন সোজা বরফ পড়বে। বরফ পড়ার কথা শুনে অদিতি খুব খুশি হয়ে যায়, কারণ ওর যে স্বপ্ন ছিল স্নোফলস দেখার। কিন্তু সত্যি যখন বরফ পড়ল, তখন ওর অবস্থা আরো খারাপ হয়ে গেল। আরে অদিতি, এখানে বসে কি করছো? চলো দেখো গিয়ে, বাইরে বরফ পড়ছে। তুমি তো কাশ্মীরের স্নোফল খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ দেখতাম তো, কিন্তু খুব ঠান্ডা লাগছে গো। এই যা, আমি তোমায় বলতেই ভুলে গেলাম, যতক্ষণ স্নোফল হবে ততক্ষণ কিন্তু হিটার চালানো যাবে না। কিন্তু কেন? কারণ স্নোফলের সময় দরজা জানলা বন্ধ রাখতে হয়। তাই তখন যদি আমরা হিটার চালাই, সেটা বিপজ্জনক হতে পারে। আচ্ছা চলো, তাড়াতাড়ি বাইরে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে।
কিন্তু ও যখন রুম থেকে বাইরে এলো তখন সবাই ওকে দেখে খুব হাসতে লাগলো। অদিতি, নিজের একই হাল করেছো তুমি। তোমাকে দেখতে যে কার্টুন লাগছে। সবাইকে এভাবে হাসতে দেখে ওর খুব খারাপ লাগে আর ওর চোখে জল চলে আসে। কোনো ব্যাপার না মা, পাহাড়ে শ্বশুরবাড়ি থাকায় কিছু সুবিধাও আছে আবার কিছু অসুবিধাও আছে। আর আমি এও জানি বৌমা, ধীরে ধীরে তুমি সব অ্যাডজাস্ট করতে পারবে, যেমন আমি পেরেছি। কিন্তু আপাতত তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কিছুদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসা উচিত। কি বৌমা, আমি ঠিক বললাম তো? শাশুড়ির এই কথা শুনে অদিতির মুখে হাসি ফুটে উঠল আর সে বুঝতে পারল যে পাহাড়ে শ্বশুরবাড়ি থাকার কথা ভাবা আর শ্বশুরবাড়িতে থাকা দুটো আলাদা। আর এমনটা নয় যে ও হেরে গিয়েছিল, শুধু কটা দিনের জন্য সে নিজের মায়ের বাড়িতে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল।